হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। এসএসসি জিডি পরীক্ষার জন্য যে PYQ ক্লাসগুলো আমরা করেছিলাম, সেই ক্লাসের আজ আমাদের হচ্ছে 6 নাম্বার ক্লাস। এর আগে আমরা 5টা ক্লাস করেছি। গত দুদিন আমাদের ক্লাসটা অফ ছিল, আজ থেকে আবার তোমাদের ক্লাস হচ্ছে। আজ আমরা করব 21/2/2024 সালে যে পরীক্ষাটা তোমাদের সেকেন্ড শিফটে হয়েছিল তার 20টা জিকে আজকের পরীক্ষায় প্রশ্নে আলোচনা করব। তো মন দিয়ে দেখবে, লাস্ট পর্যন্ত দেখো, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট হতে চলেছে। নতুন হয়ে থাকলে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখানে থেকে প্রত্যেকে ফ্রি টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে যাও। সেখানে সমস্ত রকমের চাকরির পরীক্ষার আপডেট, বিভিন্ন রকমের ফ্রি পিডিএফগুলো সেখানে প্রোভাইড করা হয়। এবং এসএসসি জিডি পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ তোমাদের তথ্য দিতে চলেছি, তো মন দিয়ে শুনে নাও। 2021 সাল, 2022 সাল, 2024 সাল এই পিডিএফগুলো যদি সম্পূর্ণ বাংলাতে, জিকের পিডিএফ বাংলাতে কালেক্ট করতে চাও এবং 2023-24 সালের কারেন্ট অ্যাফেয়ার্স কালেক্ট করতে চাও, সঙ্গে স্ট্যাটিক জিকে অর্থাৎ এসএসসি জিডির জন্য যত রকমের জিকে পড়তে হবে, স্টাডি মেটেরিয়াল যদি কালেক্ট করতে চাও, তাহলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রত্যেকে যোগাযোগ করো। এখানে বলে দেবো প্রসেস, কিভাবে তোমাদের পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে, কিভাবে, কত টাকা পেমেন্ট করতে হবে, কোথায় পেমেন্ট করতে হবে, সব কিছু এখানে আমরা বলে দেবো। ঠিক আছে, তোমাদের জন্য একটা পিডিএফ পেড গ্রুপ করেছি। তো এখানে যদি টাকা পেমেন্ট করে তোমরা জয়েন করো, তাহলে পেড গ্রুপে জয়েন করাবো, সেই গ্রুপের মাধ্যমে সমস্ত পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নে চলে যাব। কি আছে দেখবো। প্রথম প্রশ্ন, ফিফা বিশ্বকাপ 2022 কোথায় আয়োজিত? ফিফা বিশ্বকাপ আমরা প্রত্যেকেই জানি, ফিফা এটা হচ্ছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত। প্রত্যেক 4 বছর অন্তর অন্তর যে ফুটবল বিশ্বকাপ হয়ে থাকে ওটাকে ফিফা বিশ্বকাপ হয় বলা হয়। তো 2022 সালের যে ফিফা ওয়ার্ল্ড কাপ, এটা কাতারে আয়োজিত হয়েছিল। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, কাতারে আয়োজিত হয়েছিল। আর এবারের ফাইনালে জয়ী হয়েছে কোন দল? ফাইনালে জয়ী হয়েছে আর্জেন্টিনা, ফাইনালে পরাজিত হয়েছে ফ্রান্স। ঠিক আছে, কাতারে আয়োজিত হয়েছিল 2022 সালের ফুটবল ওয়ার্ল্ড কাপ। এবারের নিয়ে কাতার, আর্জেন্টিনা মোট 3বার ফুটবল ওয়ার্ল্ড কাপ জয়ী হলো। যদি প্রশ্ন থাকে যে কোন দেশ সবচেয়ে বেশিবার ফুটবল ওয়ার্ল্ড কাপ জয়ী হয়েছে, তখন হবে ব্রাজিল। আর এবারে যদি বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড কে পেয়েছেন যদি প্রশ্ন থাকে, বেস্ট প্লেয়ার তখন হবে লিওনেল মেসি। বেস্ট প্লেয়ার হবে লিওনেল মেসি। ঠিক আছে, বেস্ট গোলকিপার যদি বলা হয় তখন হবে মার্টিনেজ। আর্জেন্টিনার প্লেয়ার এই দুজনই, লিওনেল মেসি বেস্ট প্লেয়ার, এবং বেস্ট যদি গোলকিপার বলা হয় তখন হবে মার্টিনেজ। চলো, আশা করি বুঝতে পারলে। নেক্সট প্রশ্নে যাব। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো তোমরা কিন্তু শেয়ার করে দাও। 2 নম্বর প্রশ্ন, ক্যাপ্টেন প্রতিমা ভুলার মেলডোনাডা একজন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ অফিসার 2023 সালের মে মাসে ড্যাশ পুলিশ বিভাগের সর্বোচ্চ স্থানাধিকারী দক্ষিণ এশীয় মহিলা হয়েছেন। এই প্রতিমা ভুলার, একজন মহিলার নাম প্রতিমা ভুলার মেলডোনাডা, একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ব্যক্তি, আমেরিকান মহিলা। তিনি নিউ ইয়র্ক পুলিশ বিভাগে, নিউ ইয়র্কের পুলিশ বিভাগ আছে, সেই নিউ ইয়র্ক পুলিশ বিভাগে প্রথম সর্বোচ্চ স্থানাধিকারী দক্ষিণ এশীয় মহিলা হয়েছেন। অর্থাৎ দক্ষিণ এশিয়ার যেসব মহিলা সেই পুলিশ বিভাগে কর্মরত, তাদের মধ্যে সর্বোচ্চ স্থানাধিকারী তিনি হয়েছেন। নেক্সট দেখবো 3 নাম্বার হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত। এই প্রশ্নটা 2 নম্বরের যে প্রশ্নটা বললাম সেটা কিন্তু বিশেষ কোনো ইম্পর্টেন্ট নয়, এটা পুরনো প্রশ্ন ছিল। তো 2 নম্বর প্রশ্নটা কিন্তু স্কিপ করে দিতে পারো তোমরা। 3 নম্বর প্রশ্ন আমরা দেখব, ভারতীয় সংবিধান অনুযায়ী কোন পরিস্থিতিতে কিছু মৌলিক অধিকার স্থগিত করা যেতে পারে? আমরা জানি মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস, এটা আমাদের সংবিধানের পার্ট 3-তে আছে। কত নম্বর পার্টে আছে? পার্ট 3-তে আছে। আর্টিকেল হচ্ছে আর্টিকেল 13 থেকে 35। আর্টিকেল 13 থেকে 35 পার্ট 3-তে আছে আমাদের মৌলিক অধিকার। মোট আমাদের 6টি মৌলিক অধিকার আছে বর্তমানে। সেই 6টি মৌলিক অধিকারের মধ্যে কিছু জরুরি অবস্থা, দেশের জরুরি অবস্থা চলাকালীন সেই মৌলিক অধিকারের কিছু কিছু আমাদেরকে বাদ দিতে হয়। ঠিক আছে, তো তাহলে দেখো এখানে 4 নম্বর যে অপশনটা আছে সেটা ঠিক হবে। বহিরাগত জরুরি অবস্থা, যেমন যুদ্ধ, বহিরাগত আগ্রাসনের সময় আমাদেরকে মৌলিক অধিকার কিন্তু সেগুলো আমাদের বাদ পড়ে যায়। ঠিক আছে, তাহলে ধারা কত বললাম মৌলিক অধিকারের? 13 থেকে 35।
ধারা। আর এটা আছে পার্ট 3-তে। আগে 7টি মৌলিক অধিকার ছিল, কিন্তু পরে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। 4 নম্বর প্রশ্নে আমরা যাব, কোন নৃত্যশৈলীটি ভগবান কৃষ্ণ এবং তার রানী সত্যভামার ভামাকালাপম কালাপম গল্পের সাথে যুক্ত? কি গল্প? ভামা কালাপম। এটা কার নিয়ে? ভগবান কৃষ্ণ এবং তার রানী সত্যভামার নিয়ে গল্পটা আছে। এটা কোন ডান্সের সঙ্গে যুক্ত? কোন ডান্সে এটা করা হয়? কারেক্ট আনসার হবে কুচিপুড়ি ইজ দ্য কারেক্ট আনসার। কুচিপুড়ি ডান্সে ভগবান কৃষ্ণ এবং তার রানী সত্যভামার ভামাকলপম গল্পের সঙ্গে কুচিপুড়ি ডান্সটা যুক্ত। এখন প্রশ্ন হচ্ছে, কুচিপুড়ি কোন রাজ্যের ডান্স? তোমরা এটা কমেন্ট করবে। এটা তোমাদেরকে কমেন্ট করার জন্য বলছি, প্রত্যেকে যারা ভিডিওটা দেখবে কমেন্ট করবে যে কুচিপুড়ি কোন রাজ্যের ডান্স। বাকিগুলো আমি বলে দিচ্ছি। কত্থক হচ্ছে নর্থ ইন্ডিয়া বা উত্তর ভারত, ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু, ওড়িশি হচ্ছে ওড়িশা। আমাদের মোট 8টি ক্লাসিক্যাল ডান্স আছে বা মোট 8টি আমাদের শাস্ত্রীয় নৃত্য আছে, তার মধ্যে এখানেই দেখো 4টে আছে। কত্থক হচ্ছে উত্তর ভারত, ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু, ওড়িশি হচ্ছে ওড়িশা, মণিপুরি হচ্ছে 5 নম্বরে হচ্ছে মণিপুরি হচ্ছে মণিপুর, তারপর হচ্ছে কথাকলি 6 নম্বর কথাকলি হচ্ছে কেরালা, 7 নম্বরে মোহিনী আট্টম হচ্ছে কেরালা, 8 নম্বরে সাত্রিয়া হচ্ছে আসাম। তাহলে এই 8টি তোমাদের ডান্স তোমাদের বলে দিলাম। 5 নম্বর প্রশ্ন দেখব, একটি ক্রিকেট শট যেখানে ব্যাটসম্যান উলম্বভাবে ব্যাট সুইং করেন এবং মাটি বরাবর বল আঘাত করে বলটি কভার এবং মিড অফের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়। অর্থাৎ ব্যাটসম্যান অফে শট মারে। যারা ক্রিকেট খেলা খুব মন দিয়ে দেখো বা ক্রিকেটের শটগুলো জানো কোনটা কি শট, তারা এটা বলতে পারবে, না হলে কিন্তু সবাই এই প্রশ্নটার উত্তর করতে পারবে না। তাহলে তোমরা দেখো, যদি এসএসসির পরীক্ষায় দেখো যদি উত্তর করতে না পারো, তখন এলিমিনেশন করার মাধ্যমেও কিন্তু অনেক সময় উত্তর পারবে। এখানে কি বলছে? বলটি কভার এবং মিড অফের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়। মিড অফ আর কভারের মধ্যে আঘাতপ্রাপ্ত হচ্ছে তাহলে স্ট্রেট ড্রাইভ হবে কি? স্ট্রেট ড্রাইভ একেবারে সামনের দিকে হচ্ছে স্ট্রেট ড্রাইভ, এটা হবে না। ফ্রন্ট ফুট ডিফেন্স তো হবে না। অন ড্রাইভ হবে না, এটা হয়ে যাবে কি? অফ ড্রাইভ ইজ দ্য কারেক্ট আনসার, অপশন সি। ঠিক আছে? তাহলে এই ধরনের প্রশ্নও কিন্তু পরীক্ষায় থাকবে। 6, নিচের কোন যুদ্ধটি মঙ্গল পাণ্ডের ফাঁসির সাথে জড়িত ছিল? তো দেখো, যে গত যে প্রশ্নটা বললাম, লাস্ট যে প্রশ্নটা বললাম 5 নম্বর, সেই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা যদি তোমরা সিলেবাস ধরে করো যে ক্রিকেটের যত রকমের শট আছে সব রকমের শট আমি শিখে রাখবো, তাহলে কিন্তু পরীক্ষায় পারবে না। হয়তো তোমার ক্রিকেট শট থেকে প্রশ্ন এলোই না। তার জন্যই এসএসসির পরীক্ষায় একটাই উপায় হচ্ছে প্রিভিয়াস ইয়ার যত বেশি করবে, যত কোশ্চেন প্র্যাকটিস করবে, তত কিন্তু নাম্বার বেশি আসবে। নিচের কোন যুদ্ধটি মঙ্গল পাণ্ডের ফাঁসির সাথে জড়িত? এটা প্রত্যেকেই জানো। 1857 সালের যে মহাবিদ্রোহ, ঠিক আছে, তা যাকে ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ বলা হয়, তার সঙ্গেই মঙ্গল পাণ্ডের ফাঁসির সঙ্গে জড়িত। এখন দেখো কিছু কিছু প্রশ্ন আছে এখানে, এই যে ভারতের মহাবিদ্রোহ থেকে, যে মহাবিদ্রোহের কয়েকজন লিডারের নাম প্রশ্ন আছে, যেমন রানী লক্ষ্মীবাই, বাহাদুর শাহ জাফর, দিল্লি থেকে লিড করছিলেন বা দিল্লির নেতা ছিলেন বাহাদুর শাহ জাফর। তারপর হচ্ছে মঙ্গল পাণ্ডে, নানা সাহেব, তাতিয়া টোপি, কুঁয়ার সিং, বিহারের ছিলেন কুঁয়ার সিং, এটাও পরীক্ষায় আছে। কুঁয়ার সিং, তিনি ছিলেন বিহার থেকে কুঁয়ার সিং। বাহাদুর শাহ জাফর ছিল দিল্লি থেকে। তারপর হচ্ছে বিরজিস কাদির, আহমাদউদ্দিন। তারপর আছে একটা প্রশ্ন আছে বেগম হজরত মহল। এই বেগম হজরত মহল কোথা থেকে নেতৃত্ব দিয়েছিল? উত্তর হয়ে যাবে, তিনি উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ থেকে নেতৃত্ব দিয়েছিল বেগম হজরত মহল। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখবো। 7 নম্বর কি আছে দেখো, বহাগ বিহু ড্যাশ নামেও পরিচিত। বহাগ বিহু আর কি নামে পরিচিত? বিহু নামটা যখনই আমরা দেখি তখনই জানি যে বিহু হচ্ছে আসামের একটা ডান্স, কিন্তু বিহুর কিন্তু অনেকগুলো ভাগ আছে। তো বহাগ বিহু আর কি নামে পরিচিত? বহাগ বিহুটা হচ্ছে, এটার আরেক নাম হচ্ছে রঙ্গালী বিহু। কি নাম? রঙ্গালী বিহু। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এটা হচ্ছে রোপণ উৎসব। যখন চাষবাসের রোপণ
বীজ বপন, ঠিক আছে, বা রোপণ যাকে বলা হয়, বা বীজ বপন প্রক্রিয়া বা রোপণ যখন শেষ হয়ে যায়, এন্ড অফ হারভেস্টিং, রোপণ যখন শেষ হয়ে যায় সেই তখন যে ডান্সটার বা যে উৎসবটা করা হয় সেটা হচ্ছে রঙ্গালী বিহু। তারপর একটা আছে যেমন মাঘ বিহু, মাঘ বিহুর আরেকটা নাম হচ্ছে ভোগালী বিহু, ঠিক আছে। তাহলে এই প্রশ্নের উত্তর হলো অপশন বি। এই দেখো মাঘ বিহু, মাঘ বিহুর আরেক নাম হচ্ছে ভোগালী বিহু, এটাও পরীক্ষায় থাকতে পারে তাই বলে দিচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে কাটি বিহু আছে না, কাটি বিহুর আরেক নাম হচ্ছে কঙ্গালী বিহু, কাটি বিহুর আরেক নাম হচ্ছে কঙ্গালী বিহু। তো এগুলো জেনে রাখবে, পরীক্ষায় তোমাদের থাকতে পারে। আচ্ছা সরি, আমি একটা তোমাদের ভুল বললাম, এখানে যে মাঘ বিহু আছে না, এটা রোপণের শেষ রোপণ হবে, এন্ড অফ হারভেস্টিং, এটা হবে রোপণের শেষ, এটা হবে মাঘ বিহু। কিন্তু এই যে রঙ্গালী বিহু বা বহাগ বিহু, এটা হচ্ছে তোমাদের নিউ ইয়ার, নিউ ইয়ার সেলিব্রেশনটা হচ্ছে রঙ্গালী বিহু বা বহাগ বিহু, ঠিক আছে। এটা একটু কারেকশন করে নাও প্রত্যেকে। 8 নম্বর প্রশ্ন দেখো, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দ্রুত শিল্পায়ন এবং সরকারি খাতে জোর দেওয়া হয়েছে, এটি ড্যাশের নেতৃত্বে খসড়া ও পরিকল্পনা করা হয়েছিল। দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম শুরু হচ্ছে 1951 সাল, ফার্স্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলো 1951 থেকে 56, সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে 1956 থেকে 1961, থার্ড হচ্ছে 1961 থেকে 1966। তো এই যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা হচ্ছে কোন মডেল? এটা হচ্ছে হেরাল্ড ডমার মডেল। কি মডেল? হেরাল্ড ডমার মডেল, হেরাল্ড ডমার মডেল। আর এই যে সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা হচ্ছে পিসি চন্দ্র মহলানবিস মডেল বা প্রশান্ত চন্দ্র মহলানবিস মডেল। তাহলে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি হবে? পিসি চন্দ্র মহলানবিস বা প্রশান্ত চন্দ্র মহলানবিস মডেল, এটাই বেশি পরীক্ষায় থাকে। আর যদি প্রথমটা বলা হয় তখন হবে হেরাল্ড ডমার মডেল। নেক্সট দেখবো আমরা, কোন রাজ্য সরকার 2023 সালের জানুয়ারিতে সরকারি চাকরিতে রাজ্যের আবাসিক মহিলাদের জন্য 30% অনুভূমিক সংরক্ষণের জন্য একটি আইন পাস করেছে? তো এটা হবে, এই আইনটা পাস করেছে উত্তরাখণ্ড রাজ্য সরকার, ঠিক আছে। উত্তরাখণ্ড রাজ্য সরকার পাস করেছে। তো বর্তমানে আর প্রশ্নটা সেরকম ইম্পর্টেন্ট নয়, এটা আমি স্কিপ করে দিলাম, চলো এটা স্কিপ করে দিলাম। নেক্সট প্রশ্ন দেখবো আমরা 4 নম্বর 10 নম্বর, অঙ্কিতা রায়না কোন খেলার সঙ্গে যুক্ত? ইম্পর্টেন্ট প্রশ্ন, অঙ্কিতা রায়না কোন খেলার সঙ্গে যুক্ত? অঙ্কিতা রায়না একজন লন টেনিস খেলোয়াড়, লন টেনিস খেলোয়াড়, মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন, পুনে মহারাষ্ট্রতে। অঙ্কিতা রায়না তিনি মোটামুটি অল টাইম সবসময়ই ভারতের মহিলাদের যে লন টেনিস তার মধ্যে 1 নম্বরে বর্তমানে থাকছেন অঙ্কিতা রায়না। আর কয়েকজন লন টেনিস প্লেয়ারের নাম তোমরা জেনে রাখো, যেমন সুমিত নাগপাল, সুমিত নাগপাল, ঠিক আছে, এই প্রশ্নটাও বারবার আছে। তারপর হচ্ছে সানিয়া মির্জার নামটা প্রত্যেকেই জানো তাই লিখছি না। তারপর লিয়েন্ডার পেজ, তারপর রোহন বাপান্না, রমেশ কৃষ্ণন, লিয়েন্ডার পেজ, রোহন বাপান্না, রমেশ কৃষ্ণন, এই নামগুলো লিখে রাখো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। 11 নম্বর প্রশ্ন দেখবো, ফিফা বিশ্বকাপ 2022 কোন দেশ জয়ী হয়? এই প্রশ্নটা এক্ষুনি তোমাদের একটু আগে উত্তর বললাম, তাই এটা নতুন করে আর উত্তর বলছি না। তোমরা কিন্তু প্রত্যেকে উত্তরটা কমেন্ট করবে, ঠিক আছে। প্রত্যেকের কাছে আমি কমেন্ট আশা করছি, প্রত্যেকে কমেন্ট করবে। 12 নম্বর চলে যাব, বিশ্ব ব্যাংকের মতে 2011 থেকে 2019 সালের মধ্যে ভারতের চরম দারিদ্র কত হারে কমেছে? ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংকের মতে চরম দারিদ্র ভারতে কমেছে 12.3%। কত পার্সেন্ট? 12.3% ভারতে কমেছে। ওয়ার্ল্ড ব্যাংক যদি বলো কবে প্রতিষ্ঠা হয়েছিল, তাহলে 1944 সালে ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল। ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত যদি বলো, তখন হবে ওয়াশিংটন শহরে ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার অবস্থিত। যদি বলো এর বর্তমান প্রেসিডেন্ট কে আছেন, তো একজন ভারতীয় বংশোদ্ভূত বা ভারতীয় ব্যক্তি এর প্রেসিডেন্ট আছেন, অজয় বাঙ্গা, তিনি একজন ভারতীয়, তিনি এখানে প্রেসিডেন্ট বর্তমানে আছেন। 13 নম্বর প্রশ্ন চলে যাব, মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল কোথায়? মৌর্যদের রাজধানী ছিল কোথায়? পাটলিপুত্র ইজ দ্য কারেক্ট আনসার, অপশন ডি, পাটলিপুত্রতে মৌর্যদের রাজধানী ছিল। দেখো যে মগধ যে সাম্রাজ্য ছিল না, মগধ, সেই মগধের চতুর্থ বংশ হচ্ছে মৌর্য সাম্রাজ্য।
চন্দ্রগুপ্ত মৌর্য 322 খ্রিস্টপূর্বাব্দে বিফোর ক্রাইস্ট বিসি 322 খ্রিস্টপূর্বাব্দে মগধ সাম্রাজ্য মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তারপরেই আসছে বিন্দুসার, তারপরেই আসছে অশোক, ঠিক আছে। আর এই সাম্রাজ্যটা 322 খ্রিস্টপূর্বাব্দ থেকে 185 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত টিকেছিল। 14 নম্বর প্রশ্নে চলে যাব। 2023 সালের জুলাই পর্যন্ত দীপিকা দেশওয়াল হলেন সর্বকনিষ্ঠ ভারতীয় যিনি তৃতীয়বারের মতো ড্যাশে বক্তৃতা দিয়েছেন। কারেক্ট আনসার হবে ইউনাইটেড নেশন। ইউনাইটেড নেশনে সবচেয়ে কম বয়সী ভারতীয় হিসেবে তৃতীয়বারের জন্য বক্তৃতা দিয়েছেন দীপিকা দেশওয়াল। চলো, এটা আর ইম্পর্টেন্ট নয়, এটা স্কিপ করতে পারো, কিন্তু একটু ডিটেলস বলে দিচ্ছি ইউনাইটেড নেশন সম্পর্কে। ইউএন প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালে, হেডকোয়ার্টার অবস্থিত নিউ ইয়র্ক শহরে। বর্তমানে ডিরেক্টর জেনারেল রয়েছেন বা মহাসচিব হচ্ছেন অ্যান্তোনিও গুতেরাস। কে? অ্যান্তোনিও গুতেরাস। চলো, 15 নম্বর প্রশ্ন দেখব। নিম্নের কাকে ভারতনাট্যম নৃত্যশৈলীতে অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে সম্মানিত করা হয়েছে? সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে সম্মানিত করা হয়েছে রাধা শ্রীধরকে। তিনি 2018 সালে রাধা শ্রীধর ভারতনাট্যম ডান্সের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পাচ্ছেন। আর কয়েকজনের নাম তোমরা লিখে রাখো প্রত্যেকে, যে ভারতনাট্যম ডান্স থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে। 1 নাম্বার হচ্ছে যেমন যামিনী কৃষ্ণমূর্তি, যামিনী কৃষ্ণমূর্তি। 2 নাম্বার হচ্ছে পদ্মা সুব্রমণিয়াম, পদ্মা সুব্রমণিয়াম। 3 নাম্বার হচ্ছে সোনাল মানসিং। 4 নাম্বার আরও বেশি ইম্পর্টেন্ট, যেটা আলারমেল ভেল্লি। কি নাম? আলারমেল ভেল্লি। 5 নাম্বার লেখো মৃণালিনী সারাভাই, মৃণালিনী সারাভাই 5 নম্বরে লেখো। তারপর হচ্ছে 6 নম্বর মল্লিকা সারাভাই। এই নামগুলো লিখতে হবে। কি কি বললাম আরেকবার বলে দিচ্ছি। যামিনী কৃষ্ণমূর্তি, পদ্মা সুব্রমণিয়াম, সোনাল মানসিং, আলারমাল ভেল্লি, মৃণালিনী সারাভাই, মল্লিকা সারাভাই। এই নামগুলো লিখে রাখো, এগুলো পরীক্ষায় বারবার আসে। 6 নম্বর বেরিয়াম হাইড্রোক্সাইড রাসায়নিক সূত্র কি? বেরিয়াম, বেরিয়াম BA, হাইড্রোক্সাইড বলতে কি OH তার হোল 2, তাহলে কোনটা হবে? BA। এটা বেরিয়াম হাইড্রোক্সাইড বিভিন্ন লুব্রিকেটিং তেল, তারপর হচ্ছে সাবান তৈরিতে, বিভিন্ন কেমিক্যাল ফ্যাক্টরিতে, গ্রিস তৈরিতে, বিভিন্ন জায়গাতে এটা ব্যবহার আছে বেরিয়াম হাইড্রোক্সাইড। 17 ভারতের রাজ্যসভার সর্বাধিক সদস্য কত হতে পারে? মনে রাখবে, ভারতের রাজ্যসভার সর্বাধিক সদস্য হতে পারে 250, লোকসভার সর্বাধিক সদস্য হতে পারে 550। বর্তমানে ভারতের লোকসভায় সর্বাধিক সদস্য হচ্ছে 543। বর্তমানে অ্যাট কারেন্ট 543 সদস্য আছে, কিন্তু হতে পারে 550 পর্যন্ত সর্বাধিক হতে পারে, আর রাজ্যসভায় 250। নেক্সট প্রশ্নে চলে যাবো আমরা। কি আছে দেখো, মেক ইন ইন্ডিয়া লঞ্চ হয়েছিল 25 সেপ্টেম্বর ড্যাশ সালে। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার সিংহাসনে বসার পরই, সিংহাসন বলতে কি প্রথমবার প্রাইম মিনিস্টার হওয়ার পরে 2014 সালেই এটা লঞ্চ করা হয়েছিল মেক ইন ইন্ডিয়া। রঞ্জিত সিং গোল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হকি খেলার সঙ্গে যুক্ত। রঞ্জিত সিং, মহারাজা রঞ্জিত সিং এর নামে এটা আছে, রঞ্জিত সিং গোল্ড কাপ। 20 হচ্ছে ড্যাশের প্রথম এবং প্রধান ভূমিকা হলো এটি বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। ড্যাশের প্রথম এবং প্রধান ভূমিকা হলো এটি বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। প্ল্যানিং, প্রোডাক্ট, মানি নাকি বাজেট? আমরা প্রত্যেকেই জানি মানি বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। আমি মানি দেব, তার কাছে অন্য জিনিস নেব, মানি দিয়ে অন্য জিনিস নেব, তাহলে মানি বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। সব থেকে সহজ প্রশ্ন ছিল এটাই। বুঝতে পারলে সহজ, না বুঝতে পারলে সহজ নয়। কিন্তু আমাদের 20টা প্রশ্ন শেষ হয়ে গেল। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ঠিক আছে? থ্যাংক ইউ, ভালো থেকো, শেয়ার করো।